নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ভূতপতরীর দেশ লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর এই গল্পেরই শেষ পর্বটা তোমাদের শোনাব। যারা যারা প্রথম পর্বটা শোনোনি তারা একবার শুনে নাও, তাহলে দ্বিতীয় পর্বটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথম পর্বে শুনেছিলাম পালকি শুধু গোলাটার ভিতরে ঢুকে গেছি, একেবারে গড়িয়ে চলেছি বন বন করে লাটিমের মতো ঘুরতে ঘুরতে। সে কি ঘুরছি, মনে হলো আকাশ ঘুরছে, তারা ঘুরছে, পৃথিবী ঘুরছে। পেটের ভিতর আমার মাসির মোয়াগুলোও যেই ঘুরতে লেগেছে। বন্ধুরা, এত পর্যন্তই আমরা প্রথম পর্বে পড়েছিলাম। তারপর থেকে দ্বিতীয় বা শেষ পর্বটা আমরা পড়ব। কখনো মাঠের উপর দিয়ে, কখনো গাছের মাথা ডিঙিয়ে গোলাটা সাদা খরগোশের মতো লাফিয়ে গড়িয়ে, কখনো জোরে কখনো আস্তে আমাকে নিয়ে ছুটে চলেছে। ভয়ে দুই হাতে চোখ ঢেকে চলেছি। ক্যাঁ কোঁ চরকা কাটার শব্দ শুনে চোখ খুলে দেখি এক বুড়ি সুতো কাটছে আর একটা খরগোশ তার চরকা ঘুরাচ্ছে। বুড়িকে দেখেই চিনেছি, সেই আদ্যিকালের বদ্যি বুড়ি, যে চাঁদের ভিতরে বসে থাকে আর ওই তার চরকা, ওই খরগোশ। বাঁচা গেল। এটা তবে গোলা ভূত নয়, ইনি আমাদের চাঁদ মামা, আর বুড়ি তো আমাদের মামি, আর এ খরগোশ তো আমাদের সেই খাঁচার খরগোশটি, বিলিতি ইঁদুরের আর গিনিপিগগুলির বড় মামা। বলি, মামি, এমন করে কি ভয় দেখাতে হয়? বলেই আমি খরগোশটাকে খপ করে কোলে তুলে নিয়েছি। ওরে ছাড় ছাড় ছাড়, আমার চরকা কাটা বন্ধ করিস নে, দেখছিস নে এই চরকার জোরেই তোর চাঁদ মামার সংসার চলছে। সত্যি দেখি চরকা বন্ধ হতেই চাঁদ মামা গড়াতে গড়াতে থেমে গিয়ে লাটিমটার মতো মাটির ওপরে কাত হয়ে পড়েছেন। আমি খরগোশটি মামির হাতে দিয়ে বলল, কই মামি, চালাও দেখি মামাকে। খরগোশ চরকায় যেমন এক পাক দিয়েছে, অমনি চাঁদ মামা গা ছাড়া দিয়ে উঠে ঘুরতে লেগেছে। বুড়ি ডাকছে, দে পাক, দে পাক। খরগোশ ততই পাক দিচ্ছে আর চাঁদ মামা তত ঘুরপাক দিয়ে ডিগবাজি খেয়ে রবারের বলের মতো নাচতে নাচতে চলেছেন। যত বলি, মামি আর পাক দিও না, মামাকে আমার অত ঘুরিও না, মামা হাঁপিয়ে দম আটকে কোন দিন মারা পড়বেন যে, একটু রয়ে বসে চালাও। শেষে বুড়ো বয়সে মামার কি মাথা ঘুরনি রোগ ধরিয়ে দেবে। জানি কি যে মামি আমার কালা। আমার একটি কথাও বুড়ির কানে যায়নি, সে কেবল বলছে, দে পাক, দে পাক। আমি যত ইশারা করে বলি আস্তে আস্তে, বুড়ি ভাবে জোরে চালাতে বলছি, ততই ডাকে, দে পাক, দে পাক। মামা রেলের গাড়ির মতো হু হু করে ছুটে চলেছে। ওরে থামা থামা, মাথা ঘুরে গেল, আর যে পারি নে, বলেই লাঠি তুলেছি খরগোশটাকে মারতে। যেমন লাঠি তোলা অমনি খরগোশটা খাঁক করে তেড়ে এসেছে। ক্যাঁচ করে চরকাটা বন্ধ হয়ে গেছে আর পটাং করে মামির হাতের সুতো কেটে গেছে। যেমন সুতো কাটা, আর ঝপাং করে চাঁদ মামা গিয়ে একটি নদীর জলে পড়েছে। পড়েই ফেটে চৌচির। কি করলে গো মামি, বলেই চমকে উঠে দেখি নদীর ওপারে পালকি শুদ্ধ আমি ঠিকরে পড়েছি। কোথায় বুড়ি, কোথায় চরকা, কোথায় বাসে খরগোশ। নদীর জলে দেখি একরাশ কাচের টুকরোর মতো
চাঁদ মামার ভাঙা আলো খানিক চকচক করেই নিভে গেল। আকাশের দিকে চেয়ে দেখি সত্যি চাঁদ মামার আধখানা কোথায় উড়ে গেছে। ভাগ্যি নদীতে তেমন জল ছিল না, নইলে সবাই আজ ডুবেছিলুম আর কি। বড় তেষ্টা পেয়েছিল, নদী থেকে এক ঘটি জল খেয়ে ঠান্ডা হয়ে তবে বাঁচি। নদীর ধারেই একটা গাঁ রয়েছে দেখে সাহস হলো। ভাবলুম আজ রাত্রিরে ওই গাঁয়ে গিয়ে কারুর গোয়াল ঘরে শুয়ে থাকি, কাল সকালে এখানে থেকেই ফিরে পালাবো। পিসির বাড়ি যাওয়ার কাজ নেই বাবা, এই মনে করে গাঁয়ের ভিতর গিয়ে দেখি সেখানে জনমানব নেই, ডাক হাঁক করে কারো সাড়াও পাইনি। যাই হোক, গাঁ ছেড়ে আর এক পাও নড়া নয়। চাদর মুড়ি দিয়ে একটা ঘরের দাওয়ায় শুয়ে পড়লুম। যেমন শোয়া আর ঘুম, অকাতরে ঘুম। খানিক পরে জেগে দেখি সেই মনসাতলায় লণ্ঠন ভূতটা আর তার চার বন্ধু আলো নিয়ে আমার মুখের কাছে বসে আছে। তবে রে বলেই যেমন উঠতে যাব অমনি তারা বলে উঠেছে, দেখ বাবু, যদি ফের লাঠি দেখাও, কি মারতে আসো, তবে আবার আমরা তোমাকে ফেলে পালাবো। আর যদি চুপ করে ভালো মানুষটি হয়ে পালকিতে বসে থাকো, তবে ওই কি বলে, ও কি তলা পর্যন্ত তোমাকে আমরা পৌঁছে দেব। বুঝলুম ভূতগুলো ভয়ে রাম নাম মুখে আনতে পারছে না, তাই পিসির বাড়ি যেতে যে রামচণ্ডীতলার কথা শুনেছি তাকে বলছে। কি বলে ও কি তলা? ভূতগুলো ভয় পেয়েছে দেখে সাহস হলো, পালকিতে আবার উঠে বসলুম। এবারে আর ভয় করছে না। ভোর হবার এখনও দেরি আছে, কিন্তু এরই মধ্যে ভূতগুলো যেন একটু ঠান্ডা হয়ে এসেছে। মাঠে আর ঘন ঘন আলেয়া দেখা দিচ্ছে না, পথের ধারে তাল গাছ তো দেখাই দিচ্ছে না, কোথাও মনসা গাছের ছায়াটি পর্যন্ত আর দেখা যাচ্ছে না। পূর্ব দিক থেকে ভোরের বাতাস একটু একটু আসছে। ভূতগুলো হাওয়া পেয়েই যেন জোরো সোরো। আমি কিন্তু বেশ আরামে পালকিতে দরজা খুলে ঘুম দিতে দিতে চলেছি। ভোর হয়ে দেখে ভূত বেহারা চারটে ভয় পেয়েছে, কিন্তু রামচণ্ডীতলায় আমাকে পৌঁছে দিলেই তাদের ছুটি, এই ভেবে তাদের একটু আহ্লাদও হয়েছে। চার ভূতে চার সুরে চি চি পি পি খিটখিট ঠিক ঠিক করে গান গাইতে গাইতে চলেছে, ঠিক যেন কত দূর থেকে চিল ডাকছে আর কোলা ব্যাং কট কট করছে। ঘুমের ঘরে শুনছি যেন কহু কেকার, ঠিক যেন পালকির গানটা, কিন্তু কথাগুলো সব উল্টো পাল্টা আর সুরটাও বেখাপ্পা বেয়ারা বেজায় ভূতের। কেবল হাড় খটখট, দাঁত মিটমিট, গোঙানি আর কাতরানি শুনে যে গায়ে জ্বর এলো। ঘুমিয়ে আছি কিন্তু তবু শুনছি। চলে চলে হুমকি তালে পঙ্খি গালে মাসি পিসি, বাঘ বেড়ালে ভূত পেরেতে হনহনিয়ে চলছে রেতে, গাছতলাতে ঝুলছে কতক তাল পাতাতে। দিন দুপুরে বাদুর ঘুমোয়, রাত দুপুরে হুতুম ঘুমোয়, ভোঁদর ভাম ব্যাং ব্যাঙাচি টিকটিকি আর ভূত পেরেতে। পালকি দলে উঠতি আলে, নালকি দলে নামতি খালে, আলো আধারে কালোয় সাদায় শ্যাওরা গাছ কানামাচি, গঙ্গা ফড়িং জোনাক পোকা আর শোলা ন্যাংটা খোকা, ছুঁচো ইঁদুর খ্যাক শিয়াল শুকনো পাতা গাছের ডাল, বেড়াল নাচ
মরা নদী বালির ঘাট, মানুষে তলায় মাছের হাট। ভূতের জমে সব ভুতুরে, সব ভুতুরে। ঘূর্ণি হাওয়ায় চলছে ঘুরে, জগৎ জুড়ে ঘুরছে ধুলো। বাতাসে দিয়ে দুলছে কুলো, ভূত মেরেতে নাইকো কমে। উড়ছে কতক ভন ভনিয়ে, চলছে কতক হন হনিয়ে। ঢুলছে কতক সম্ভতরে। আলো আলেয়া জ্বলছে দূরে, সাবভতরে ভূতের খেলা। খেজুর তলায় ইটের ঢেলা। গানটা শুনছি একবার। ছুঁচো ইঁদুর কানামাছি, ভোঁদর পেঁচা টিকটিকি খ্যাঁকশিয়াল। গানটা শুনছি দুবার। গঙ্গা ফড়িং জোনাক পোকা, আরশোলা বাদুর। গানটা শুনছি তিনবার। আলো আলেয়া ঘূর্ণি হাওয়া, খেজুর গাছ ইটের ঢেলা। একবার দুবার তিনবার, বারবার তিনবার ইটের ঢেলা পড়েছে কি আর পালকি শুদ্ধ। আমাকে ভূতগুলো ঝপাং করে মাটিতে ফেলে খেজুর গাছের তলায় একটা মরা গরু পড়েছিল, সেটাকে নিয়ে লুপতে লুপতে দৌড় মেরেছে। এদিকে অমনি রামচণ্ডী থেকে রাত ৩টের আরতি বেজে গেছে। টং 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 আ টং 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 আ টং টং। এই খেজুরতলা পর্যন্ত ভূত আসতে পারে। তার ওদিকে রামচণ্ডীতলা, সেখানে রাম সীতা বসে আছেন, হনুমান জাম্ববান পাহারা দিচ্ছে। ভূতের আর সেখানে এগোবার জো নেই। ভূতপতরি লাঠিরও জোর সেখানে খাটবে না। কাজেই পোঁটলা পুটলি লাঠি ছাতা সমস্ত পালকিতে রেখে কোমর ধরে খোঁড়াতে খোঁড়াতে বালি ভেঙে রামচণ্ডীতলায় রাম সীতা দেখতে ৩টে রাতে তো অন্ধকার দিয়ে একলা চলেছি। সঙ্গে একটি আলো নেই, হাতে লাঠিটি পর্যন্ত নেবার জো নেই। কি জানি লাঠি থেকে যদি হনুমান মন্দিরে ঢুকতে না দেয়, তখন যাই কোথা। রাম রাম বলতে বলতে বালি ভেঙে চলেছি। বালি তো বালি, একেবারে বালির পাহাড়। একবার পিছন ফিরে দেখছি ভূতগুলো আসছে কিনা। যদিও এখানকার বালিতে পা দিলেই তাদের মাথার খুলি ফটাস করে ফেটে যাবে, তবুও খেজুর গাছটার ওপর থেকে তারা ভয় দেখাতে ছাড়ে না। টুপ করে হয়তো একটা খেজুর আঁটি এসে গায়ে পড়লো, নয়তো শুনছি খেজুর তলায় যেন একটি কচি ছেলে ওমা ওমা করে কেঁদেছে। শুনে ইচ্ছে হয় দৌড়ে গিয়ে দেখি, বুঝি কাদের ছেলে পথ হারিয়ে কেঁদে বেড়াচ্ছে। হয়তো আমার নাম ধরেই পিছন থেকে কে একবার ডাকলে। গলাটা যেন চেনা চেনা। ফিরে দেখি কেউ কোথাও নেই। অন্ধকারে হয়তো দেখলুম মাঠের মাঝে একটা জায়গায় খানিকটা জ্বলন্ত বালি তুবড়িবাজির মতো ফসফস করে জ্বলে উঠল। ইচ্ছে হয় গিয়ে দেখি, কিন্তু গেলেই বিপদ। একেবারে ভূত ধরে জরিমানা করে ছাড়বে, নয়তো মট করে ঘাড় মটকে দেবে। আমি আর এদিক ওদিক কোনো দিকে না দেখে সীতারাম সীতারাম বলতে বলতে চলেছি। ওই দেখা যাচ্ছে বালির পাহাড়ের ওপরে পঞ্চবটির বন। বনের মাথায় রাম সীতা মন্দিরের চূড়ো। মনে হচ্ছে এই কাছেই, আর একটু গেলেই পৌঁছে যাব। কিন্তু যতই এগিয়ে যাচ্ছি ততই যেন সব দূরে চলে যাচ্ছে, আমার কাছ থেকে দৌড়ে পালাচ্ছে। আমিও দৌড়েছি খোঁড়া পা নিয়ে, দৌড়েছি হাঁপাতে হাঁপাতে, দৌড়েছি উঠি তো পড়ি বালির উপর দিয়ে। এইবারে শুনতে পাচ্ছি মন্দিরে খোল করতাল বাজছে। দেখতে পাচ্ছি জাম্বুমানের দল আগুন জ্বালিয়ে গাছতলায় বসে আছে। হনুমানের ল্যাজ বটের ঝুড়ির মতো পাতার ফাঁক দিয়ে ঝুলে পড়েছে। আর ভয় কি বলে যেমন রামচণ্ডীতলায় ছুটে যাব, আর নাকটা গেল ঠুকে। এ কি, নাক ঠুকলে কিসে?
এই তো সামনে সোজা রাস্তা, গাছের তলা দিয়ে মন্দিরে উঠেছে। তবে নাক ঠোকে কিসে? নাকে হাত দিয়ে দেখি নাকটা বিলিতি বেগুনের মতো ফুলে উঠেছে। সামনে হাতড়ে দেখি প্রকাণ্ড কাচ, তার ভিতর থেকে ফ্রেমে বাঁধা ছবির মতো রামচণ্ডীর মন্দির, পঞ্চবটী বন, হনুমানের ল্যাজ সবই দেখা যাচ্ছে, কেবল তার ভিতরে যাওয়া যাচ্ছে না। ফড়িংগুলো যেমন লণ্ঠনের চারিদিকে মাথা ঠুকে মরে, আমিও তেমনি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে, কেবল নাম ঠুকে ঠুকে। নাকটা বেগুনের মতন গোল হয়ে উঠেছিল, কাঁচে লেগে লেগে ক্রমে চ্যাপ্টা হয়ে গেল। তবু কিন্তু ভিতরে ঢোকবার রাস্তা পেলুম না। হাঁপিয়ে গেছি, বালির ওপর বসে পড়েছি। হনুমানের গোটা কতক ছানা দাঁত বের করে আমাকে দেখে আসছে। ভারী রাগ হলো, রাগে বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেল। জয় রাম বলে দিয়েছি এক লাফ সেই কাঁচের ওপরে। লাফ দিয়েই ভাবলুম গেছি। হাত পা কেটে সকল গায়ে কাঁচ ফুটে রক্তারক্তি হলো দেখছি। কিন্তু আশ্চর্য, রাম নামের গুণে জলের মতো কাঁচ কেটে একেবারে ভিতরে গিয়ে পড়েছি, হনুমানের জাম্বুবানের দলের মাঝখানে। আর অমনি চারিদিকে রব উঠেছে, জয় রাম জয় রাম, রাম সীতারাম। সমুদ্রের ডাক শুনেছি, জয় জয় রাম। বাতাসে শব্দ শুনেছি, জয় রাম। চারিদিকে জয় রাম সীতারাম। কেউ আমাকে একটি কথাও বললে না, আমার দিকে ফিরেও চাইলে না। আমি মন্দিরে রাম সীতা দর্শন করে একটা কাঁটা বন পেরিয়ে সমুদ্রের ধারে গিয়ে পড়েছি। সেখানে দেখি 6টা বেহারা আমার পালকি নিয়ে বসে আছে, দেখতে কালো কিচকিন্দে। কে হে বাপু তোমরা আমার পালকিটি নিয়ে? বাবুজি, আমরা তোমার পিসির চাকর। কিচকিন্দে, কাসুন্দে, বাসুন্দে, ঝালুন্দে, মালুন্দে, হারুন্দে। আচ্ছা বাপু, চলো তো পিসির বাড়ি। বলেই আমি পালকি চেপে বসেছি। এবার চলেছি আরামে, কোনো ভয় নেই। পা ছড়িয়ে বসে পালকির দরজা খুলে মনের আনন্দে চারিদিক দেখতে দেখতে চলেছি। কেমন তালে তালে এবার পালকি চলেছে। কালাকাসুন্দি ঝালাকাসুন্দি ঝাঁকুনি নেই। পালকি চলেছে আমকাসুন্দি জামকাসুন্দি, যেন জলের ওপর দুলতে দুলতে নেচে চলেছে। পিসির পালকি চলেছে ধর কাসুন্দে, চল বাসুন্দে, বড়া ঝালুন্দে, খোঁড়া মালুন্দে। পালকির এক দরজা ধরে চলেছে হারুন্দে, আর এক দরজা ধরে চলেছে উড়েদের সর্দার কালো কিচকিন্দে। হারুনদের মাথায় কালো চুলের উঁচু ঝুঁটি, আর কিচকিনদের মাথায় পাকা চুলের সোনের নুটি। হারুনদে ফর্সা, কিচকিন্দে কালো মিশ, যেন বাংলা কালি। হারুনদের চুল যেন বালির ওপরে মনসা গাছ, খাড়া খাড়া খোঁচা খোঁচা, আর কিচকিনদের চুলে যেন সমুদ্রের সাদা ঢেউ হাওয়ায় লটপট করছে। কিচকিনদের মাঠটাও দেখছি খানিক সাদা, খানিক কালো, খানিক আলো, খানিক অন্ধকার। একদিকে ধপধপ করছে শুকনো বালি, আর একদিকে টলমল করছে কালো জল, নুনে গোলা। মাঠ দিয়ে চলেছি না সাদা কালো মস্ত একখানা 17 ইঞ্চির ওপর দিয়ে চলেছি। আমার বাঁদিকে কেবল বালি, সাদা ধপধপ করছে বালি, আর আমার ডান দিকে রয়েছে কালি গোলা সমুদ্র, কালো জলের মতো কালো। বাঁয়ে চলেছে হারুন্দে, ডাঙার খবর দিতে দিতে ডাইনে চলেছে কিচকিন্দে, জলের আদি অন্ত কইতে কইতে। আমি চলেছি পালকিতে শুয়ে মনে মনে দুজনের দুটো গল্প সাদা একটা স্লেটের ওপর কালো পেন্সিল দিয়ে লিখে নিতে নিতে। কিচকিনদের গল্পটা জলের কি না, তাই সেটা লিখে নিতে নিতেই ধুয়ে মুছে গেছে, একটুও আর পড়া যাচ্ছে না। কিন্তু হারুনদের গল্পটা বালির আঁচড়ের মতন,
একেবারে স্লেটের কেটে বসে গেছে, ধুলেও ওঠে না, মুছলেও যায় না, বেশ স্পষ্ট স্পষ্ট পড়া যাচ্ছে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। আবার অন্য নতুন কোনো গল্প নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা যারা প্রথম গল্পটা শোনোনি, মানে প্রথম পর্বটা, তারা অবশ্যই প্রথম পর্বটা শুনে নিও, না শুনলে দ্বিতীয় পর্বটা বুঝতে পারবে না। আচ্ছা, তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো নতুন গল্প পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়।